আমরা প্রজেক্ট এইসের আরেকটা ক্লাসে হাজির হলাম, ভেক্টরেরই একটা ক্লাস। আমরা আগের ক্লাসে যেটা করছিলাম সেখানে ছিল ডট গুণন ক্রস গুণনের কিছু নিয়ম, কিছু সদ্যসিদ্ধ নিয়ম যেগুলো আমরা ইউজ করে ইন ফিউচার ম্যাথ করতে পারি। ওই ক্লাসটা যদি তোমরা না করে থাকো তাহলে আজকের এই ক্লাসটা বুঝবা না, কেননা আজকের এই গোটা ক্লাসে আমরা শুধুমাত্র ম্যাথই করব। আমরা খুবই দ্রুত বেশ কিছু ম্যাথ করব, 8টার মতো ম্যাথ করব। এর পরের ক্লাসে আমরা ওই 8টার পরে আরও 6-7টার মতো ম্যাথ করব। তো আগের ক্লাসটা একটু করে আসবা। আগের ক্লাসে আমাকে দেখতে অন্যরকম লাগতেছিল, আজকে আরেক রকম। নিউ ডে, নিউ মি, নিউ স্লাইডস। এখন আমরা এই ক্লাসটা শুরু করি। এই ক্লাসের আগে আবারও বলে রাখি, আগের ক্লাসটা মাস্ট, কেননা এখানকার যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমরা দেখবো যে আগের ক্লাস থেকে সরাসরি রুলস এনে আমরা এখানে বসে দিচ্ছি। এখানে আমাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা কম্পারেটিভলি একটু কম এই টাইপ ম্যাথগুলোতে। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি যে এখানে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের এখানে 4টা ভেক্টর দেওয়া আছে, এ বি সি ডি। বাই দ্য ওয়ে, এই যে আমরা 4টা ভেক্টর দিচ্ছি, এই 4টা ভেক্টরেরই যদি একটু লক্ষ্য করো, এখানে আছে হচ্ছে 2i2j - k। সিমিলারলি দেখো সবারই হচ্ছে ijk আছে, মানে এক্স ওয়াই জেড তিনটা হচ্ছে আমরা এক্সিস নিয়ে কাজ করতেছি। এই জায়গায় একটু দেখো, এই জায়গায় আছে হচ্ছে এ জে, অর্থাৎ আমার ডি এর ভ্যালুটা দেওয়া নাই। তার মানে এইখানে আমাদের ডি এর মানটা কোনো না কোনো সময় বের করতে হবে। সো এই জিনিসটা একটু আমরা দেখি। প্রথম কোশ্চেনটা কি বলছে, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। আমরা কি বলছিলাম যে মধ্যবর্তী কোণ যদি কখনো বের করতে হয় আমরা অলওয়েজ ডট গুণন ইউজ করবো। কেন? কারণ ডট গুণনের মধ্যে ক্যাচাল কম, ঝামেলা কম। তো আমরা ডট গুণন যদি এখানে করতে যাই, আমরা একটু দেখি কি আসবে। ডট গুণনের ফর্মুলা আমাদের কি ছিল, এ ডট বি, যেটা হচ্ছে এই জায়গাতে একটু বলে রাখি, এ ডট বি, এই জায়গায় আমরা ডট গুণনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আসলে কি ছিল, সেই সিস্টেমটার দিকে যদি আমরা ফলো করি, সিস্টেমটা ছিল হচ্ছে এ বি কস থিটা। মানে এই ফর্মুলাটা ছিল আর কি। এবং এই ফর্মুলার মধ্যে আমরা যে থিটাটা বলতেছি, থিটাটা অ্যাকচুয়ালি কি, থিটাটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবং আমরা কি বলছিলাম যে এই যে আমরা থিটাটা কাউন্ট করতেছি, এই থিটাটা এখানে যে দুটো এক্সিস্টিং ভেক্টর আছে, সেই দুটো ভেক্টরের যে মান ছিল, সেই মানের সাথে তার কজ উপাংশের একটা গুণফল হবে। তাহলে এ বি, তাহলে আমাকে কি লাগবে, মান লাগবে, এর মান, বি এর মান। এবং মান আমরা কিভাবে বের করতাম, যে কোনো ভেক্টরের জন্য আমরা হচ্ছে আই এর সহগের স্কোয়ার করতাম, জে সহগের স্কোয়ার করতাম, কে সহগের স্কোয়ার করতাম। তারপর আমরা কি করতাম, সেটা যোগ করে রুট করে দিতাম। এটা আমরা হচ্ছে একটা কাজ করতাম। তাহলে আমরা হচ্ছে দ্রুত এই ম্যাথটা করে ফেলি। আমরা হচ্ছে আজকে যত দ্রুত ম্যাথ করা সম্ভব আমরা একটু দৌড়াবো। তাহলে এখানে আমরা কি পাবো এখন, cos থিটা ইকুয়ালস টু, দেন अगेन আমাদের এখানে এই যে এ ডট বি, এটার ভ্যালু আবার কিভাবে বের করব, আমাদের এখানে হচ্ছে সবগুলা লিখতে হবে। আগে দেখি কি আছে, 2i2j - 2k, 2i2j - k, এরপরে আছে হচ্ছে 6i - 3j + 2k ইনটু, ইনটু বলতে এই জায়গায় ডট হবে, 6i - 3j + 2k। এবং নিচে কি হবে, নিচে হবে হচ্ছে এ আর বি এর মান। এর মানটা কি, রুটের ভিতরে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার ইনটু আরেকটা কি ছিল, 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা 3 স্কোয়ার না, এটা অ্যাকচুয়ালি হবে -3 স্কোয়ার। তাহলে এখন যদি আমরা এই জায়গায় কাজ করতে যাই, উপরে কি আসবে, আমাদের নিয়মটা হচ্ছে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করতে হবে। তাহলে 6 দুগুণা কত হয়, 12 হয়। তারপরে 2 এর সাথে 3 এর সহগকে গুণ, মানে যে এর সাথে যে সহগ, মানে 2 এর সাথে 3 কে গুণ করতে হবে। তাহলে এই জায়গায় আমরা পাবো হচ্ছে প্লাস 2 × -3, মানে এখানে আমরা পাবো -6।
দেন আমরা কি পাচ্ছি, -1 আর 2 এর মধ্যে গুণফল, -k আর +2k এদের দুজনের সহগগুলোর মধ্যে গুণফল, সেটা আবার কি -1 ইন্টু 2, তাহলে সেটা হয়ে যাবে -2। এবং নিচে কি হবে, নিচে আমরা এই জায়গায় পাচ্ছি 4 4 8 আর 9, মানে এখানে পাচ্ছি আমরা 3, আর এই জায়গায় পাচ্ছি 36, তারপর 9, 36 আর 9, আর ওইদিকে আছে হচ্ছে 4, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 49, তাহলে এখানে আসবে হচ্ছে 7। আচ্ছা, এই জায়গা থেকে এখন আমরা যোগ বিয়োগ গুণ যাই করি না কেন, এইখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো, ভ্যালুটা যদি আমি লিখি, উপরে আমি পাবো হচ্ছে 4, নিচে আমি পাবো হচ্ছে 21। এখন আমার কাজ হচ্ছে এই cos থিটা সমান হচ্ছে ওইটা, তার মানে এই জায়গাতে এই জায়গাতে এখন আমরা থিটা সমান লিখবো cos ইনভার্স 4/21। এটা হচ্ছে আমার থিটার মান, যেটা আমার হচ্ছে 79 সামথিং 01 কিছু একটা আসবে, সো হচ্ছে 79 ডিগ্রি লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার থিটার মান। তাহলে আমরা থিটার মানটা পেয়ে গেলাম, এ আর বি এর মধ্যবর্তী কোণ। তোমাদের যদি এটা তোলা হয় একটু তুলে নাও, বা স্ক্রিনশট যেটাই তোমরা করো এটা একটু তুলে নাও, তবে স্ক্রিনশট রাখিও না, জিনিসটা খাতার মধ্যে তোলো। ছবির মধ্যে থাকলে সেটা আজীবন ছবির মধ্যেই থেকে যায়, সেটা ছবি থেকে বের হয় না। আচ্ছা, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন আমরা যাই। এ প্লাস বি এবং এ মাইনাস বি এর অন্তর্গত কোণ, সেটা কি আমরা একটু আগে যেটা বাইর করছি এ আর বি এর অন্তর্গত কোণ, ওইটা সমান হবে কি হবে না, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দুইটা ফার্স্টে নতুন ভেক্টর বাইর করতে হবে, যে ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। আমি লিখি, এ প্লাস বি যদি করি, তাহলে আই এর সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ, রাইট? তাহলে আই এর সাথে আই, তাহলে 2i 6j, এখানে কত হয়, এইটাই। তারপরে কি আছে, 2j মাইনাস 3j, তাহলে মাইনাস জে। তারপরে আছে মাইনাস কে প্লাস 2k, হুইচ ইজ প্লাস কে। এরপরে বলছে হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বির মধ্যে তাহলে কি আসবে, 2 মাইনাস 6 মাইনাস 4i, 2 মাইনাস মাইনাস 3, তাহলে প্লাস 5, মাইনাস কে মাইনাস 2k মাইনাস 3k। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুইটা ভেক্টর পেয়ে গেছি, যে দুইটা ভেক্টরের মধ্যে আমরা দেখতে পারতেছি যে আমাদের মানগুলো কি কি। তাহলে আমার এ প্লাস বি, এ মাইনাস বি দুইটা আলাদা আলাদা ভেক্টর, অ্যান্ড এই দুইটা ভেক্টরকে আমি আলাদা দুটো বিষয় দিয়ে ডিনোট করি। ফর এক্সাম্পল আমি এটাকে ডিনোট করতেছি হচ্ছে ধরো যে এম ভেক্টর, এটাকে ডিনোট করতেছি এন ভেক্টর দিয়ে। এখন আমাকে বলছে এদের অন্তর্গত কোণ সমান হবে কি হবে না, একটু আগে তো আমি এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করছি, এখন আমি এম আর এন এই দুটার মধ্যবর্তী কোণ বের করব। কিভাবে বের করব, ফর্মুলাটা একদম ইজি। এটা হচ্ছে আমার ফর্মুলা, রাইট? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ওকে, সো এটা হচ্ছে আমার ফর্মুলা।
এই ফর্মুলা থেকে এখন আমাকে ম্যাথ করতে হবে, আমার এম আর এন এর ভ্যালু লাগবে। আমি একটু এম আর এন এর ভ্যালুটা বের করে ফেলি। আমি যদি এম এর ভ্যালুটা বাইর করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, রুট ওভার 8 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা করতে হবে। আমি যদি এন এর ভ্যালুটা বাইর করি তাহলে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, সবগুলোর মধ্যে যোগ, উপরে কি একটা রুট, এইরকম একটা জিনিস আসবে। আবার n সমান আসবে এরকম কিছু একটা। এখন ধরো যে এই যে আমার এমআরএন দেওয়া আছে, আমি এমআরএন এর ভ্যালুটা বাইর করব। এমআরএন এর ভ্যালু যদি বাইর করতে চাই তাহলে ওই জায়গা হবে 64 আর ওখানে 1 আর 1 2, তাহলে 66, তাহলে রুট 66। ওকে, এইটার ভ্যালু যদি আমি বাইর করতে যাই, এটার ভ্যালু আসে 8.12। ওকে, আর আমি যদি এন এর ভ্যালুটা বাইর করতে যাই, এন এর ভ্যালুটা আসবে হচ্ছে আমার 16 25 9। আচ্ছা, 16 25 9, তাহলে 25 25 অলমোস্ট 50। তো আবার এই জায়গায় যদি আমি করতে যাই, এই জায়গাতে একটু ওয়েট, 3 আর 2 5, 6 আর 2 8, 2 আর 1 3, সবকিছু কি ঠিক আছে? মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 2 থেকে 6 গেলে মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4। ওকে, এখানে একটা -4 ছিল। আচ্ছা, তাহলে এখানে কি হয়, 4 4 16, ওইখানে কি আসতেছে 25 আসতেছে, ওইখানে কি আসতেছে 9 আসতেছে, তাহলে এখানে আসতেছে হচ্ছে রুট 50, এরকম কিছু একটা আসবে। আচ্ছা, তাহলে এই যে আমরা এই জায়গায় হচ্ছে একটা মান টান পাইলাম, আমরা এইটাকেও একটু নোট ডাউন করে রাখি। এটাকে আমরা একটু ছোট করি কারণ আমাদের এখানে একটু স্পেস লাগবে। আচ্ছা, এই জায়গাতে এখন আমরা তাহলে কি করব, আমরা এখন জাস্ট সিম্পলি মানগুলো এই জায়গায় বসাই দিব। আমাদের এই যে এখানে মানগুলো দেওয়া আছে, এখানে ফর্মুলাটা দেওয়া আছে, আমরা জাস্ট সিম্পলি মানগুলো বসাই দিব। তাহলে মানগুলো কি বসাবো, আমার ফার্স্টে আছে হচ্ছে এম ডট এন। এম ডট এন মানে কারা, এই যে এই দুইটা, এই দুইটার মধ্যে যদি এখন আমি হচ্ছে ডট গুণন করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, 8 গুণ -4, তাহলে 4 এসটা কত হয় 32, -32 আসে। তারপরে কি আসতেছে জে আর জে সহ, তাহলে -1 আর 5, তাহলে কি হবে -5, দেখো -5। তারপরে কি আছে +1 আর -3 গুণ করলে কি হয় -3। ইয়েস, তাহলে আমরা এই জায়গায়, আর নিচে আমরা কি পাচ্ছি, নিচে আমরা পাচ্ছি হচ্ছে 8.12 ইন্টু √50। ওয়েল ফাইন, তাহলে আমরা এখান থেকে কি আসতেছে একটু দেখি, 32, আর এই জায়গায় আমার হচ্ছে 5, আর এখানে আমার 8, তাহলে আসে কত 40, তাহলে উপরে আসবে -40, নিচে আসবে 8.12 ইন্টু √50। ওকে ফাইন, তাহলে এই জায়গাতে এখন আমাদের কাজটা কি, এই জায়গায় এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা ভ্যালু বের করা, রাইট? এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটাকে এখন আমরা কি করব, আমরা সিম্পলি ওই ভ্যালুটাকে এখন হচ্ছে cos থিটা সমান বসাই দিব, দেন থিটা সমান আমরা বের করে ফেলবো। দেন আমার তাহলে এখানে কি অ্যান্সার আসতেছে আমরা একটু দেখি, আমাদের এই জায়গায় অ্যান্সারটা আসতেছে এরকম আসবে, থিটা সমান cos ইনভার্স ব্র্যাকেটের মধ্যে -40 ডিভাইডেড বাই 8.12 ইন্টু √50, এরকম কিছু একটা আসবে, যেটা হচ্ছে আমার এ আর বি এর অন্তর্গত যে কোণটা আছে সেটা সমান না। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেটর বসে মানটা বের করে ফেলবো। তাহলে এখানে আমরা ম্যাথটা বুঝলাম যে আমার যদি এরকম কখনো আসে যে দুইটা আলাদা আলাদা
ভেক্টর বলছে, তাহলে আমরা ওই দুটো আলাদা আলাদা ভেক্টর ভাবে বের করে এই ম্যাথগুলো করতে পারি। এই ম্যাথগুলো খুব একটা কঠিন না, এই ম্যাথগুলো মেইনলি এমসিকিউ এর জন্য মোটামুটি একটু ইম্পর্টেন্ট বলতে পারো, এমসিকিউতে আসে। সিকিউতে বা হচ্ছে তোমার অ্যাডমিশনে যেটা ম্যাথগুলো আসে ওগুলো একটু পরে আসবে, আমরা শুরুতে একটু ইজি ম্যাথগুলো দেখবো। আমরা পরে ম্যাথটাতে যাই। তোমাদের যদি এটা তোলা হয়ে থাকে তাহলে একটু তোমরা তুলনা হয়ে থাকলে এইটার একটা স্ক্রিনশট নাও, অথবা এটাকে একটু পজ করে একটু ব্যাপারটা তুলে নাও যেখানে কি কি হচ্ছে। খুবই সিম্পল, আগেটা বুঝে থাকলে এটা কোনো ব্যাপারই না। এ আর বি এর অন্তর্গত কোণের কি পরিবর্তন করলে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এ আর বি এর অন্তর্গত কোণের কি পরিবর্তন করলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ পূর্বের 1/4 হবে। সমস্যা হচ্ছে আমরা লম্ব অভিক্ষেপের যে বিষয়গুলো আছে এগুলো আমরা একটু কম গুরুত্ব দিই, অ্যান্ড আমরা লম্ব অভিক্ষেপের এই বিষয়টা বুঝি না। তো এইটাতে আসলে কে নিচে বসবে, কে উপরে বসবে, কার উপরে কি হইলে কি হবে, এই সব কিছু এর যে আগের ক্লাসটা আছে সেই ক্লাসের মতো আমরা ডিসকাস করছি। আমি এখানে একটু বলে দিব, এখানে আমি তোমাদেরকে বলে দিব যে আসলে এখানে কি করতে হবে। তো লম্ব অভিক্ষেপ এই বিষয়টা হচ্ছে, ফার্স্টে আমরা একটু ফর্মুলাটা দেখি। যদি কখনো এমন হয় যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বলছে, যার লম্ব অভিক্ষেপ তার উপাংশ নিতে হবে। কি বলছি? যার লম্ব অভিক্ষেপ তার উপাংশ নিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে অ্যাকচুয়ালি বি কস থিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই এ। দেখো আলটিমেটলি ফর্মুলাটা কিন্তু আমার এ বি কস থিটা সমান এ ডট বি। আমি যদি এটাকে এই পাশে পাঠাই দিই তাহলে হবে কি এ বি কস থিটা সমান এ ডট বি। এখানে এ ডট বি যেটা আছে এটা মূলত এ ডট বি ডিভাইডেড বাই এ, এইটাই মূলত আমাদের লম্ব বিক্ষেপ। আর এই বি কস থিটাটা আছে এইটার ভ্যালু ওইটার সমান। সো আমাদের যদি লম্ব বিক্ষেপ বলে আমরা হয় এটা ইউজ করবো নয়তো ওইটা ইউজ করবো। এখন আমরা এইটা কখন ইউজ করবো? এইটা আমরা ইউজ করবো যখন আমার অ্যাঙ্গেল নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বাট আমার অ্যাঙ্গেল নিয়ে কিছু বলে নাই। যদি আমার অ্যাঙ্গেল চাই তাহলে আমি বি কস থিটা জাস্ট এটা ইউজ করবো। আমি একটু এটা ক্লিয়ার করি। আমার অ্যাঙ্গেল চাইছে তাই আমি বি কস থিটা ইউজ করব। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের ফার্স্টে এ আর বি এর অন্তর্গত কোণটা বের করতে হবে। যদি পরীক্ষা আসে এ আর বি এর অন্তর্গত কোণটা আমরা আগে বের করছিলাম, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু আসছিল 79 ডিগ্রি। এখন আমাকে কি বলছে যে লম্ব কি অভিক্ষেপটা বের করতে বলছে, যেটা আগের তুলনায় কি হবে 4 গুণ হবে। ফাইন, তাহলে এখন আমাকে কি করতে হবে? আমার বলছে অন্তর্গত কোণের কি পরিমাণ পরিবর্তন করলে আগের 1/4 হবে। তাহলে আমরা লিখি আমার আগে কি ছিল, আগে ছিল বি কস থিটা, এটা ছিল আমার আগে। পরবর্তীতে কি হয়ে যাবে সেটা 1/4 হয়ে যাবে। তাহলে দাও পরবর্তীতে কি হয়ে যাবে 1/4 বি কস থিটা, রাইট? আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ থিটা প্রাইম। এখন বি আর বি তো কাটা, সো আমি এই দুটাও এখান থেকে সরাই দিই। তাহলে আমার cos থিটা আর cos থিটা প্রাইম, আর এখানে কি আছে একটা হাফ, এখানে 1/4, 1/4টা অ্যাকচুয়ালি এখানে ক্রস আকারে আছে। ওকে, cos থিটার মান আমরা জানি, কিসের মান এটা? একটু আগে যেটা বললাম যে এ আর বি এর অন্তর্গত কোনটা, যেটা হচ্ছে এটা, সমান কি হবে 1/4 ইন্টু cos থিটা। এই জায়গাতে cos 79 এর যে ভ্যালুটা আছে, আচ্ছা এই জায়গায় বলছে পূর্ববর্তী কোণের 1/4 হবে। আচ্ছা এখানে একটু আমরা ভুল করছি, এই জায়গাতে এখানে থিটা প্রাইমটা না, সরি, এই জায়গা হবে থিটা প্রাইম, আরো সহজ। এই জায়গা হবে থিটা প্রাইম, এই জায়গা হবে থিটা প্রাইম, আর এটা হবে 79। দেখো তাহলে এরকম ছিল যে নতুন যে আমার উপাংশটা আছে সেই উপাংশ মানে লম্ব বিক্ষেপটা আছে, বি এর উপাংশটা আছে, সেটা আগেরটার 1/4 হবে। এখানে বি ছিল, বি আর বি কাটা গেছে,
সো আমার আগেরটা কি ছিল, বি cos 79, বি কাটা যাওয়ার কারণে 1/4 79 জাস্ট এটা থেকে গেছে। এখন তোমরা 1/4 79 এর একটা ভ্যালু বাই করবা। 1/4 79 ভ্যালু বাই করার পরে তোমরা সিম্পলি এই কসটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, তাহলে হবে cos ইনভার্স, এখানে হবে 1/4 আর এখানে cos 79 এর ভ্যালু। এবং এটা যদি তোমরা করো তোমরা দেখবা যে তোমাদের এখানে অ্যাঙ্গেলটা আসতেছে 87 সামথিং, 87.27 ডিগ্রির মতো আসবে। তাহলে আমার আগে কত ছিল 79, এখন কত হয়েছে 87.27 ডিগ্রি। তাহলে আমার অ্যাঙ্গেলের কি পরিমাণ চেঞ্জ ঘটাইতে হচ্ছে সেটা এখন আমরা বাইর করব। এখানে আমাকে বলছে যে কি পরিবর্তন করলে, তাহলে আমার এখানে লিখতে হবে যে আমি কোনটা পরিবর্তন করছি কত ডিগ্রি সেটা একটু উল্লেখ করে দেব। তাহলে আমি জাস্ট -79 করে দিব। এইটা করলে আমার যত হয়, এটা করলে আমার হবে 8.27 ডিগ্রি। সো তুমি যদি 8.27 ডিগ্রি চেঞ্জ করো অ্যাঙ্গেলের, তাহলে আমার যে লম্ব বিক্ষেপটা আছে সেটা আগের কি হয়ে যাবে, 1/4 অংশ হয়ে যাবে বা 1/4 হয়ে যাবে। আবারও বলি, যদি বলে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ বলবে তার সাথে cos থিটা, এবং অন্য যেটা থাকবে সেটা ওই পাশে যে এ ডট বি এর নিচে চলে যাবে, অর্থাৎ এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা। এখানে যার লম্ব বিক্ষেপ বলবে তার সাথে থিটাটা আমি সমান সমান এক সাইডে রাখবো, বাকিটাকে আমি অন্য সাইডে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমার লম্ব বিক্ষেপের ম্যাথ বা লম্ব বিক্ষেপের প্রবলেম। ওয়েল, এরপরে কি বলছে, এ ভেক্টরের অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এই ম্যাথগুলো একটু বলে রাখি, এই টাইপ ম্যাথগুলো নর্মালি এমসিকিউ প্লাস সিকিউ দুটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমি একটু স্টার দিই কোথাও। এই ম্যাথগুলো প্রচুর ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে এ ভেক্টরের সাথে হচ্ছে কোণ উৎপন্ন করছে, বা অক্ষের সাথে এই ভেক্টরের কোণ কত, বা অক্ষের সাথে অন্য ভেক্টরের কোণ কত, অক্ষের সাথে এক্স অক্ষের সাথে কত, ওয়াই অক্ষের সাথে কত, জেড অক্ষের সাথে কত। এখানে কিন্তু আমার কোনো স্পেসিফিক অক্ষটা বলে দেয়নি। দ্যাট মিনস এখানে আমার এক্স ওয়াই জেড তিনটাই বের করতে হবে। তোমরা পরীক্ষায় একটা ভুল করো, সেটা হচ্ছে তোমরা শুধু এক্স বের করে দিয়ে চলে আসো, ওয়াই আর জেড বের করো না, সুন্দর মতো হচ্ছে 3/1 নাম্বার পাও। তো এই জায়গাতে আমাদের যদি শুধু অক্ষ বলে আমরা এক্স ওয়াই জেড তিনটাই বের করব, আর যদি আমার এক্স অক্ষ বলে তাহলে তো এক্স অক্ষ, তাহলে আর কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এটা স্টার্ট করি। আমাদের এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমরা একটু জিনিসটাকে আঁকি। আমি যদি শুধু এক্স অক্ষের কথা চিন্তা করি, জাস্ট এক্স অক্ষ, তাহলে আমার গ্রাফ অনুযায়ী এটা ধরলাম এক্স, আমি ধরলাম যে আমার এ ভেক্টরটা এইভাবে আছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা। ওকে, এখন এই জায়গায় যে বিষয়টা আছে, এ তো কোনো একটা কারোর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেটা কে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে তো টাচ করছে, দ্যাট মিনস ওই পয়েন্টের একটা ভ্যালু আছে। তার অর্থ হচ্ছে এই এ ভেক্টরটা যার সাথে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে তাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা মান দ্বারা সত্য সিদ্ধ হইতে হবে, মানে ওইটা একটা হচ্ছে মানে তার একটা সামথিং আই এরকম হইতে হবে। এই এক্স ভেক্টরটার মান হইতে হবে, আমি যেটাকে এক্স ভেক্টর বলি, এটার মান হইতে হবে সামথিং, আমি ধরলাম যে সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, তোমার যেটা মন চায় তুমি ওটা নিতে পারো। সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে যদি তুমি 1 নাও, শুধু আই, অ্যাঙ্গেলের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। তুমি যদি এখানে শুধু আই না লিখে যদি 1 আই না লিখে যদি 2 আই লিখতা, তাও তোমার অ্যাঙ্গেলের চেঞ্জ আসতো না। তার কারণ কি, আমরা অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে আমার উপরে নিচে হচ্ছে, নিচে কিন্তু মান দ্বারা ভাগ থাকে, সো এটা কাইন্ড অফ নালিফাই হয়ে যায়। আমরা এটা একটু পরে দেখবো। তো ফার্স্টে আমরা x সমান আই ধরে নিলাম। তো আমার এই ভেক্টরের সাথে এ ভেক্টরটা কি করতেছে, থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এন্ড এই যে আমি ভেক্টরটা বলতেছি, এই ভেক্টরটাই হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের উপর এক্সিস্ট করে, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তাহলে আমার এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা কি হবে, সেটা হবে হচ্ছে এ, আবারও আমরা ডট গুণন করব, এক্স সমান হবে এ এক্স, এটা দেখতে ক্রস মনে হচ্ছে, এক্স cos থিটা। তাহলে এ ডট এক্স ইকুয়ালস টু এ এক্স cos থিটা। এই জায়গা থেকে হচ্ছে আমি cos থিটার ভ্যালুটা বাইর করি।
তাহলে আমার এ কত? এক্সটা কত? আমি যদি এটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে, এটা একটু এই জায়গায় লিখি। আমি যদি cos থিটাটা এক সাইডে রেখে বাকিগুলাকে এই পাশে পাঠাই দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম। তাহলে 2/2 যে 2 কে x এর মানটা কত? এখানে আছে শুধু একটা i, জাস্ট 1 আমি দিয়ে দাও। নিচে কি আছে? নিচে আছে x, তো আমার x এর ভ্যালুটা বাই করতে হবে। ফার্স্টে আসি a এর মানটা কত। a এর মান হচ্ছে এখানে আমরা ফার্স্টে বাই করছিলাম 3, এই যে এখানে আমরা রুট দিই, রুট দিয়ে যদি আমরা 2 স্কয়ার করি, 2 স্কয়ার করি, 1 করি, এটার ভ্যালু কত আসে? 2 2, এখানে আসে হচ্ছে 4, ওইখানে আসে 4, ওইখানে আসে 1, তার মানে 8 আর 1 9 এর উপরে রুট আছে, সেটা 3 হয়ে যাবে। তো আমি এটাকে হচ্ছে 3 লিখলাম, ডিরেক্ট 3 লিখলাম। 3 x এর মান তো 1, রাইট? x এর মান কি? 1। তাহলে আমার এখানে কি আসতেছে একটু দেখো। আমরা শুরুতে একটা কথা বলছিলাম, যে কোনো ভেক্টর থাকলে যদি ওটা অসম্পূর্ণ থাকে, লাইক হচ্ছে জে নাই কে নাই, আমরা সেটাকে জে আর কে দিয়ে লিখবো কিভাবে? এখানে শুধু আই আছে, দ্যাট মিনস এখানে 0j 0k, রাইট? যেহেতু এটা এক্স এক্সিসের উপরে, তার মধ্যে কিন্তু আই জে কে থাকবে না, সরি এখানে শুধু আই থাকবে, জে আর কে থাকবে না, তাই আমরা ওইভাবে চাইলে লিখতে পারি। তো ওই কাজটা আমরা এখন হচ্ছে এই জায়গায় সরাসরি দেখাচ্ছি না, আমরা শুধু আই লাগছি। তো 2, এই আই এর সহগ কি 1, আর এখানে কি আছে আই এর সহগ 2, তো দুইটা গুণ করলে আসে 2। বাকি দেখো জে এর সাথে 0 গুণ নাই হয়ে যাবে, কে এর সাথে 0 গুণ ওটাও নাই হয়ে যাবে, কিচ্ছু নাই, নিচে কি থাকতেছে? জাস্ট একটা 3 থাকতেছে, তাহলে 2/3 আসতেছে। তাহলে cos থিটার ভ্যালু কত? 2/3। তাহলে তুমি এখান থেকে থিটার ভ্যালুটা ইজিলি বের করতে পারবা। হোয়াট ইফ আমি এই জায়গায় x এর ভ্যালু i না দিয়ে আমি এখানে x এর ভ্যালু দিলাম হচ্ছে 2i। তোমরা চাইলে অন্য কোনো মান দিতেই পারো, যেহেতু আমি বলছি যে অন্য কোনো মান দেওয়া যাবে, সো এটা প্রমাণ করে দেওয়া আমার দায়িত্ব। সো আমি এখানে দিলাম 2i। এখানে 2i দিলে কি হইতো? এখানে একটা 2 আসতো, 2 আসলে কি হইতো? এখানেও একটা 2 আসতো, রাইট? তখন কি হইতো? এই 2 আর ওই 2 গুণ করলে কি হয়ে যেত? 4 হইতো, নিচে কি হইতো? আরেকটা 2 গুণ হইতো। দেখো আলটিমেটলি 2 আর 2 কাটা যাচ্ছে, সেই 2/3 বা 2/3 এটাই থাকতেছে। সো তুমি যেইটাই নাও না কেন, আলটিমেটলি তোমার মানের কোনো চেঞ্জ হবে না, এই পূর্ণ স্বাধীনতা তোমার উপর আছে। সো তোমরা যদি গাইডে কখনো দেখো যে গাইডে শুধু আই দেওয়া আছে, দ্যাট ডাজন্ট মিন যে তুমি শুধু আই দিয়েই করবা, তুমি চাইলে অন্য কোনোটা দিয়েও করতে পারো। এটা যদি তুমি করো, এটা করলে তোমার ভ্যালু আসবে হচ্ছে 48.2 ডিগ্রি, এরকম একটা মান আসবে। এইটা হচ্ছে এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে। এখন আমরা ওয়াই এর সাথে করলে কি হবে, জেড এর সাথে করলে কি হবে, সিমিলার প্রসেস, কোনো চেঞ্জ নাই। তফাৎটা কি হচ্ছে, যখন আমি ওয়াই করব তখন আমার এই জায়গায় ওয়াই এর জায়গায় আমাকে লিখতে হবে, এখানে আমার এক্স এর জায়গায় লিখতে হবে একটা ওয়াই, দেন আমার হচ্ছে এই জায়গাতে আমার লিখতে হবে হচ্ছে জে। সিমিলারলি আমার এখানে এখানে গায়েব হবে, এখানে যাবে, এখানে হবে একটা জে, এখানে হবে, সরি এখানে জে না, এখানে হবে হচ্ছে একটা, এখানে হবে একটা জে, এখানে হবে একটা ওয়াই, আর আমার এখানে কি হবে, এখানে যদি আমার জে হয়, আবার দেখো 2 × 1, সো এখানে আমার 2/3 এটাই আসতেছে। যখন আমি হচ্ছে আবার জেডের জন্য করব তখন আমাকে কি করতে হবে, তখন আবার আমার হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ, এখানে আমার এক্সিস চেঞ্জ করতে হবে, এখানে আবার লিখতে হবে হচ্ছে জেড, জেড সমান এখানে কি লিখতে হবে, এখানে হয়ে যাবে তখন কে, এখানে লিখতে হবে হচ্ছে একটা কে। তারপরে তাহলে আমার এখানে কি করতে হবে, এখানেও একটা চেঞ্জ আসবে, এখানে আসবে কে, এখানে আসবে হচ্ছে জেড। তখন কি হবে, তখন আমার এই কে এর সামনে কত 1, এখানে কে এর সামনে কত -1, তাহলে 1 × -1 হবে, যেটা এই জায়গায় হয়ে যাবে -1, এই জায়গায় হয়ে যাবে -1। ওকে, তারপরে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে ঠিক আগের মতো এই জায়গাতে cos থিটা সমান -1/3 পাবো। সো থিটা সমান আমরা কি পাবো,
cos ইনভার্স -1/3, ক্যালকুলেটরে বসাবা, যা আসবে তাই। এইটা হবে z এর জন্য। তাহলে আমরা x এর জন্য পাইলাম, y এর জন্য পাইলাম, z এর জন্য পাইলাম। যেহেতু আমার এখানে বলা নাই কোন অক্ষ, তাই আমাকে 3টা অক্ষই করতে হবে। এটা আমি বারবার বলতেছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে হচ্ছে তোমাদের মোটামুটি বলতে পারো যে একটা কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা বেড়ে গেল। এই কোশ্চেনটা আসবে এতটুকু হচ্ছে হলফ করে বলা যায়। কিছুটা 100% তো কখনো কোনো কিছু বলা যায় না, তবে একটা বড় সড়ো কনফিডেন্স দেখানো যায় এই ক্ষেত্রে। তাহলে আমরা এই পর্যন্ত সবকিছু বুঝছি, যা যা আছে এই পর্যন্ত। যদি কোনো প্রবলেম বা কনফিউশন থেকে থাকে নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাও। অথবা তোমরা চাইলে হচ্ছে সময়টা উল্লেখ করে দিতে পারো, 29 মিনিট এত সেকেন্ড সামথিং এভাবে উল্লেখ করে দিতে পারো। অথবা তোমরা সরাসরি হচ্ছে আমাদেরকে ইনবক্সও করতে পারো যে এই অংশটা বুঝি নাই, একটা ছবি অ্যাড করে দিলে বেটার, একটা স্ক্রিনশট মেরে দিয়ে দিবা যে ভাই এটা বুঝি নাই। ওকে, তাহলে আমরা হচ্ছে এর পরের পার্টে যাই। পরের পার্টের কোশ্চেনটা কি বলছে? 5 নাম্বার কোশ্চেনে বলছে এ বি সি তিনটা একই সমতলে অবস্থান করবে কি করবে না। ওকে, এখন এ বি সি এই তিনটা একই সমতলে অবস্থান করবে কি করবে না, এই বিষয়টা একটু আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। এই বিষয়টা বোঝার জন্য ফার্স্টে আমাকে জানতে হবে যে একই সমতলে অবস্থান করার অ্যাকচুয়ালি শর্তটা কি। এটা হচ্ছে আমাদের প্রথম ফোকাস। শর্তটা কি? শর্তটা ছিল যে কোনো দুইটা ডট গুণন অপরটার ক্রস, যে কোনো দুইটা ক্রস গুণন অপরটার ডট গুণনের সাথে কোন মানে, কথাটা একটু আমি না বলে লিখি, কথাটা বারবার হচ্ছে জড়ায় যাচ্ছে। ওয়েল, এটা একদম ইজি, যে কোনো একটা ডট গুণন অপর দুইটার ক্রস গুণন। ওকে, এরকম যদি করো তাহলে 0 আসবে। তিনটা তাহলে কি হবে? সমতল অবস্থান করতেছে। হ্যাঁ, দেখছো মুখে বলা হচ্ছে, লিখলে আরো বেশি ভালো হয়। মুখে বলতে গিয়ে বারবার হচ্ছে জড়া যাচ্ছিল, আর প্রচন্ড ঘুম ধরছে, সারা জেগে পড়ছি। তো এই জায়গায় আমরা সেম কাজটাই করব। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের ক্রস গুণন করতে হবে। ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করে দেন হচ্ছে আমার ডট গুণন করতে হবে। ক্রস গুণন কার মধ্যে করব? বি আর সি এর মধ্যে করব। ক্রস গুণনটা কিভাবে করে সেটা একটু আমরা দেখি। তার আগে আমরা এটাকে একটু ছোট করি, এই ফর্মুলাটা। ছোট করা হচ্ছে একটা মহা ক্যাচাল হয়েছে। ওকে, তার ফার্স্টে আমরা ক্রস গুণন করি। ক্রস গুণন আমরা যদি করি তাহলে আমরা কিভাবে করব? দেখো, বি আর সি এদের মধ্যে ক্রস, ক্রস গুণনের সিস্টেমটা আমরা আশা করি দেখছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি একটু এখানে লিখি, বি ক্রস সি, আই জে কে, 6 5 3 2 2 3। ওকে, 6 5 -3 2 2 -3। কিছুই না, আমরা হচ্ছে আই জে কে লিখে ওদের হচ্ছে যে সহগগুলো আছে সেগুলো আমরা নিজে নিজে লিখছি। আমরা যেরকম ভাবে হচ্ছে নির্ণায়ক করি, এটা হচ্ছে আসলে ওই সিস্টেমই, কোনো ডিফারেন্ট কিছু না, একই জিনিস। তাহলে আমরা এখন এখানে কি করব? আমরা যদি ফার্স্টে আই কে স্টিল ধরি বা ওইটাকে যদি রেফারেন্স ধরি, তাহলে হচ্ছে আমার এরকম হবে। তখন কি হবে? -3 -3, এটা কত হয়ে যায়? +9, 3 3 9, মাইনাস হবে 4, 3 3 9, 2 2 4, 9 -4, তাই না? তারপর আমরা কি দেবো? মাইনাস জে। আমরা এখানে সাইনটা একটু লক্ষ্য করব, এইভাবে গেলে এইটা প্লাস হয়, এইটা মাইনাস হয়, এইটা প্লাস হয়। এই বরাবর গেলে এইটা প্লাস হয়, এইটা মাইনাস হয়, এইটা প্লাস হয়। এই বরাবর গেলে এইটা প্লাস, এইটা মাইনাস। এই বরাবর গেলে মাইনাস প্লাস। লক্ষ্য করে দেখো, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, আবার দেখো প্লাস মাইনাস প্লাস, এরকম।
ওকে, অর্থাৎ প্লাসের পরে মাইনাস আসবে, মাইনাসের পর প্লাস আসবে, তুমি যেই দিক থেকে যাও না কেন কাইন্ড অফ সিমিলার। ভালো কথা। ইভেন তুমি যদি হচ্ছে মনে করো যে কিভাবে গেলা, সাপোজ এইভাবে গেলা, দেখো মাইনাস প্লাস মাইনাস, তুমি যদি মাঝ বরাবর যাও মাইনাস প্লাস মাইনাস, দেখছো একটার পর একটা, তাহলে আমার মাইনাস যে করলে কি আসে, আমরা একটু সাইনগুলো সরাই, এখন আমার রেফারেন্সটা চেঞ্জ হয়ে গেল, রাইট? রেফারেন্সটা চেঞ্জ হয়ে এখন কি হবে, জে হবে। যদি রেফারেন্সটা জে হয় তাহলে 6-এর সাথে -3 এটা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে কি হয় -18। আবার 5-এর সাথে 2 এটা কি করতে হবে, আবার গুণ করতে হবে, তাহলে হবে কি -10, প্লাস এখানে আসবে হচ্ছে কে, কে যদি আমরা করতে যাই তাহলে আমাদের কে রেফারেন্স ধরতে হবে, কে কে যদি আমরা রেফারেন্স ধরি তাহলে আমাদের কি আসবে 6, এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, তাই না? তাহলে 6-এর সাথে 2 গুণ, 6 দুগুণে কত হয় 12, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে হবে হচ্ছে 15, মাইনাসে মাইনাসে প্লাস কিভাবে, 5 গুণ -3 কত হয় -15, তার সামনে কি ছিল, একটা মাইনাস ছিল, তাহলে কি হবে 15 হবে, মাইনাস ছিল এই কথাটা মানে কি একটু আর একটু ভালো করে বুঝি, এইটার দিকে তাকাও, এখানে আসলে নিয়মটা হওয়া উচিত ছিল এইরকম যে কে ব্র্যাকেটের মধ্যে 6 গুণ 2 মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে -3 × 5, ওই তো 6 দুগুণা 12, ওইখানে হচ্ছে -15, তাদের মাঝখানে আবার একটা মাইনাস, তারপরে -15 আর মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 12 + 15, তাহলে এখানে আসতেছে একটা 27। তাহলে এখান থেকে আমি নতুন যে ভেক্টর ফর্মটা পাচ্ছি সেই ভেক্টরটা কি, 5i, এখানে -28j, তার সামনে আবার একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তারপরে কি আছে 27, এইটা হচ্ছে আমার বি ক্রস সি এর ভ্যালু। এখন এই বি ক্রস সি এইটার সাথে যদি আমি এটাকে ডট গুণ করে 0 পাই তাহলে আমার কি হবে, এটা সমতল অবস্থান করবে, আনলেস এটা আমার সমতল অবস্থান করবে না। এটা ছোট হয় না কেন, দেখছো কি এক ক্যাচাল, এটা আজকে ছোট করেই ছাড়বো। এবার হয়েছে, সাইডে নিয়ে যাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, এদের মধ্যে একটা ডট গুণন করতে হবে, ডট গুণনের ফর্মুলাটা কি ছিল আমরা একটু লিখি, এখানে কি আমরা এবি কস থিটা লিখবো, না এবি কস থিটা আমরা লিখবো না, কেন, কারণ এখানে আমার থিটা কোনো কাজই নেই, আমি থিটাতে করবোটা কি, আমার থিটা এখানে বাইরেও করতে বলে না, আমাকে খালি বলছে এটা সমতলে হবে কি হবে না। সমতলে হওয়ার শর্তটা কি ছিল, যদি আমি হচ্ছে দুটা ক্রস গুণনের সাথে আরেকটা ডট গুণন করাই তাহলে আমার কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখন আমার এখানে যেহেতু কোনো প্রকার অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার নাই, তাই আমরা এখানে নর্মাল যেভাবে ডট গুণন করি, আই এর সাথে আই এর সহগের গুণ, প্লাস জে এর সাথে জে সহগ, প্লাস কে এর সাথে কে সহগ, ওইভাবে করব। এখানে এ ডট বি না, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ফর্মুলাটা হয়ে যাবে হচ্ছে এটা যদি আমি করতে যাই তাহলে আমার কি করতে হবে, এই জায়গায় 2i 2j - k
ডট 5/28 27K, এটা। তাহলে এখন আমার এই জায়গাতে যে ডট গুণনটা আমি দেখতে পারতেছি দুই চোখে, এই ডট গুণনটা করব কিভাবে করব? আই এর সাথে আই, তার মানে 2 গুণ 5 10। আমি আই লিখবো নাকি আই লিখবো না? যদি অ্যান্সার হয় আই লিখবো, তোমাদের কি করা উচিত আমি ভেবে পাচ্ছি না, বাট এই জায়গায় আই হবে না। কেন? কারণ যে কোনো ডট গুণনের রেজাল্ট হচ্ছে আলটিমেটলি একটা স্কেলার মান, তাই আমরা ডট গুণনকে স্কেলার গুণন বলি। ওকে, এই বেসিকগুলো তোমাদেরকে বারবার একই কথা বারবার বলার রিজন হচ্ছে যাতে তোমরা অ্যাটলিস্ট একটা বেসিক বিল্ড করে বের হতে পারো, বা পরীক্ষায় বসতে পারো, বা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারো। সো এই জায়গাতে আমরা কি করব না, আই লিখবো না। সিমিলারলি পরেরটা যখন আমরা করবো, আমরা জে লিখবো না, কেউ লিখবো না, কারণ আমরা এখানে কি পাচ্ছি, একটা স্কেলার মান পাচ্ছি। কিন্তু যখন আমি হচ্ছে ক্রস গুণনটা করছি তখন আমি আই জে কে লিখছি। কেন? তার কারণ হচ্ছে স্কেলার ডট ক্রস গুণন যখন করি আমরা, ক্রস গুণন বা ভেক্টর গুণন, এটা দ্বারা আমরা একটা ভেক্টর মানই পাই। আমি ক্রস গুণনকে কেন ভেক্টর গুণন বলি? কারণ একটাই, কারণ ক্রস গুণন করলে একটা ভেক্টর রাশি তৈরি হয় নতুন, দুইটার ক্রস গুণন সমান আরেকটা নতুন ভেক্টর রাশি। বাট আমরা ডট গুণনকে কেন স্কেলার গুণন করি বলি, তার কারণ হচ্ছে আমরা যে কোনো দুইটা ভেক্টরকে ডট গুণন করলে আলটিমেটলি আমরা একটা স্কেলার মান পাই। ওকে, আচ্ছা, তো আমরা দেখি এই জায়গায় আমরা 10 লিখবো, তারপরে +2, আর ওইদিকে হচ্ছে +28। 28 দুগুণা কত হয়? 56। 56 যে লিখবো? লিখবো না। এতক্ষণ যে ঘ্যান ঘ্যানগুলো করলাম সেটা হচ্ছে না লেখার জন্য। আবার -K আর 27, সো এখানে আছে -27 হলো। লক্ষ্য করে দেখো তো, এইটা সমান সমান কি আদৌ কখনো, এইটা সমান সমান কি আদৌ কখনো 0 হওয়া সম্ভব? না, এটা সমান সমান কি হবে? 37, তো 56 - 37 করলে যা হয় একটা আমরা ভ্যালু পাবো, এখানে আমরা একটা মান পাবো। এইটা কিন্তু 0 না, এইটা কি না? 0 না। হুইচ মিনস এ বি সি যাদেরকে তুমি দেখতেছো এরা ওকে, হুইচ মিনস এখানে তুমি যাদেরকে দেখতেছো এরা কেউই আসলে সমতলে নাই। সমতলে নাই কথাটার অর্থ কি, আর সমতলে আছে কথাটার অর্থ কি, এটা একটু বুঝার বিষয়। আচ্ছা, আমরা কখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা একটার সাথে থাকবে, বা কখন লম্ব হবে, আমরা সেটা ফর্মুলা পড়ছিলাম না, যে দুটা ডট গুণন করলে 90 ডিগ্রি হয়। দুইটা ডট গুণনে 90 ডিগ্রি কথাটা অর্থ কি? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এদের মধ্যে যদি 90 ডিগ্রি থাকে, এই দুইজনকে ডট গুণন করলে 0 হবে, কারণ cos 90 হচ্ছে 0, তাই না? এটা তো আমরা পড়ছি। এখানে তো ডট গুণনই করতেছি, দেন এখানে তো আমি 0 চাচ্ছি, আমি বলতেছি 0 পাইলে সমতল, সো এখানে তো আমি ডট গুণনই করতেছি, রাইট? সো ডট গুণন করা মানে হচ্ছে এই এ ভেক্টরটা এই বি ক্রস সি, মানে এরা যেইখানে যেই তলের উপরে আছে লম্বভাবে, আমরা আরেকটা ফর্মুলা পড়ছিলাম যে কোনো দুইটা ভেক্টর যদি কোনো একটা সমতলে লম্ব আকারে থাকতে চায়, তাহলে ওই সমতলটার মান কত, বা সমতলটা কোনটা, বা সমতলের ভেক্টর রূপ কি, তখন আমরা কি করছিলাম, যেটাকে ক্রস করছিলাম। তোমাদের হয়তো বা মনে আছে, ক্রস করলে যেটা পাই আমরা বলছিলাম যে ওই তলে এই বি আর সি লম্বভাবে আছে, ক্রস ভাবে আছে, তারপর বি আর সি এভাবে লম্বভাবে আছে। দেন আমরা কি বলতেছি, এদের সাথে আবার যখন এ কে ডট করতেছি, ডট গুণন করতেছি, দ্যাট মিনস এর উপরে আবার এ এইভাবে লম্বভাবে আছে, মানে কাইন্ড অফ এরকম। মনে করি এ, এটা হচ্ছে তোমার এ, দেখানো খুবই টাফ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি। দেখো সবাই সবার সাথে কি, সবাই সবার সাথে হচ্ছে লম্ব আকারে আছে, এবং নিচের যে তলটাই যে বি আর সি যেটাকে ক্রিয়েট করছে ওইটার উপরে লম্বভাবে আছে, এবং তিনজনই একই সমতলের উপরেই আছে। এরা দুইটাই সমতলের উপর শুয়ে আছে, আর এটা ওই সমতলের উপর দাঁড়ায় আছে, কাইন্ড অফ এইভাবে। যদি তোমরা
একটু ইমাজিন করো, একটু কষ্ট করে যে জিনিসটাকে ভিজুয়ালাইজ করো, তাহলে জিনিসটা এরকম দেখায়। আমি জানি না আমি ফিগারটা আঁকতে পারবো কিনা, বাট আই থিঙ্ক আই ক্যান ট্রাই। আমি একটু ট্রাই করি ফিগারটা আঁকার। দাঁড়াও একটু, আমি এটাকে আর একটু আবার ওই যে যুদ্ধ ছোট করে ট্রাই করি, দেখি কি হয়। ও বাবা, এবার একটানি পেয়েছি। ও আচ্ছা, এটা ঠিকঠাক ভাবে হয় নাই। এবার হবে। আমি যদি ওই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে চাই না, জিনিসটা কিন্তু এইরকম। যেখানে বি সি এ কাইন্ড অফ এইভাবে আছে, নিচে একটা প্লেট আছে, প্লেটের মধ্যে বি আর সি আছে, ওকে, তার উপরে কি আছে, এ আছে, এরকম একটা ফিগার আসবে রাফলি। ওয়েল, তাহলে এই পর্যন্ত তোমরা বুঝছো। আমরা এই যে এত বড় ম্যাপটা, সরি, এই যে আমরা বিশাল বড় ম্যাপটা দেখলাম, আমরা একটু এই ম্যাপটা একটু তোমরা কষ্ট করে তুলে নাও, তোমরা একটু চেষ্টা করো এই ম্যাপটা একটু তুলে নেওয়ার, ওকে। এই অংশটুকু আর লাগবে না। সো আমাদের এটা কি সমতলে না? অ্যান্সার হচ্ছে এটা কি একই সমতলে অবস্থান করবে? অ্যান্সার ইজ নো। ওয়েল, তাহলে আমরা পরেরটাতে যাই। এটা 5 নাম্বার, আমাদের আরো 3টার মতো ম্যাথ আছে মোস্ট প্রবাবলি। এ সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা, যদি এর পরের ম্যাথটা আমরা একটু দেখি, এ বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর, এই দুটো আমরা একসাথে করব। ফার্স্টে আসি, সমান্তরাল একক ভেক্টর আর একক ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা কি? সমান্তরাল ভেক্টর আর নরমাল ভেক্টরের মধ্যে মানে যে কোনো দুটো সমান্তরাল ভেক্টরের মধ্যে আমরা কি বলছিলাম, তাদের মান এক, দিক, তাদের মানটা ডিফারেন্ট হতে পারে, তাদের দিক এক এবং তাদের জাত এক। মনে আছে একদম প্রথম ক্লাসে আমরা ভেক্টর অনেকগুলো রূপ দেখছিলাম, তখন আমরা হচ্ছে একটা সমান্তরাল ভেক্টর বলে একটা টার্ম এখানে লেখা ছিল, দেন ওখানে কিছু পয়েন্ট ছিল 3টা। তো সমান্তরাল ভেক্টর হচ্ছে আলটিমেটলি দুইটা ভেক্টরের যদি মান আলাদা হতে পারে বাট দিক আর যদি জাতটা এক হয়, তাদেরকে সমান্তরাল ভেক্টর বলে, ওকে। তাহলে সমান্তরাল একক ভেক্টর হচ্ছে আলটিমেটলি আমার, একক ভেক্টর বলতে কি বোঝায়? ডিরেকশন, তাই না? আমি এ এই ভেক্টরের সমান্তরালে আমি আরেকটা ভেক্টর নিলাম, আমার যদি দিক সেম হয় সে একক ভেক্টর তো সেম হবেই। আমার একক ভেক্টরের মান কত? 1, তাই না? সেটা আমি এ এর একক ভেক্টর বের করি, অথবা বি এর একক ভেক্টর বের করি, অথবা সি এর একক ভেক্টর বের করি, একক ভেক্টর যেটারই বের করি না কেন তার মান তো 1। বাট ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে অ্যাঙ্গেলে, এর জন্য হয়তো বা ডিফারেন্ট অ্যাঙ্গেল, বি এর জন্য ডিফারেন্ট অ্যাঙ্গেল, সি এর জন্য ডিফারেন্ট অ্যাঙ্গেল। আমি শুরুতেই বলে দিছি যেটা সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল মানে এ এর সমান্তরাল একটা আমি ভেক্টর নিয়ে তার একক ভেক্টর বের করতেছি। সমান্তরাল মানেই তো দুইজনের দিক সেম, আর দুইজন যেহেতু একক ভেক্টর সো 1 তো হবেই। সো আলটিমেটলি আমি এর অপোজিটে যাকেই নেই না কেন, তার সমান্তরাল একক ভেক্টরটা আসলে এর যে সমান্তরাল একক ভেক্টর মানে এর যে নরমাল একক ভেক্টর সেটা সমান হবে। কথাটা কি বুঝাইতে পারছি? যদি না পারি আমি আরেকবার বলি, আমার একক ভেক্টরের শর্ত হচ্ছে দিক সেম থাকবে, মানে দিক থাকবে আর মান হবে 1, ওকে। একক ভেক্টর বলতে মূলত আমার দিকটা বোঝানো হয়, একটা সিঙ্গেল ডিরেকশন আছে এইদিকে বা এইদিকে এইদিকে এইদিকে, মানে একটা অ্যাঙ্গেলে আছে এবং তার মানটা কত? 1। আমি বলে দিছি এ এর সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর কথাটার অর্থ হচ্ছে আমি, এটা যদি এ হয়, এর সমান্তরাল আমি আরেকটা নিছি, সাপোজ এ প্রাইম, আমি এর একক ভেক্টরটা বাই করব। এবং সমান্তরাল ভেক্টরের শর্ত কি ছিল? মান আলাদা হইতে পারে, দেখো একটা সাইজ বড় একটা সাইজ ছোট, তবে দিক সেম হবে, জাত সেম হবে। জাত বলতে কি বুঝাচ্ছি? জাত বলতে আমি বুঝাচ্ছি দুজনই আসলে ভেক্টর।
দুইজনই সেম ভেক্টর, দুইজন বেগ হলে দুইজনই বেগ, দুইজন যদি ত্বরণ হয় দুইজনই ত্বরণ, দুইজন যদি সরণ হয় দুইজনই সরণ। আর এই জায়গায় যেহেতু আমার দিক সেম, আমি বারবার বলতেছি, দ্যাট মিনস এদের যে আমি একক ভেক্টরটা বের করবো সেটাও সেম হবে, তাই না? তার মানে আমি এখানে একক ভেক্টর যেহেতু দুইজনের সেম, তাহলে আমি এখানে এ এর সমান্তরাল কোনো আলাদা ভেক্টর না নিয়ে যদি এর নিজস্ব ভেক্টরটাই বাই করি, একক ভেক্টরটা, ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। সেটা আমি তাহলে কিভাবে করব? একক ভেক্টর বের করার সবচেয়ে ইজিয়েস্ট নিয়ম হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই তার মান। ওকে, ভেক্টর ডিভাইডেড বাই তার মান, এই জিনিসটা আমাদের হচ্ছে রেজাল্ট। তাহলে এখানে আমার একক ভেক্টরটা কি হবে? আমি জাস্ট এখানে ভেক্টরটা লিখব। ভেক্টরটা কত? 2i 2j, এটা কি এর মান, সেটা কত? 3 না? এতক্ষণ বের করে আসছি। চাইলে তুমি এভাবেও রাখতে পারো, ইটস আপ টু ইউ, তোমার ইচ্ছা। অথবা তুমি যদি চাও যে না আমি এভাবে রাখবো না, আমি একটু ডিফারেন্ট ভাবে রাখবো, তাহলে তুমি এইভাবে করতে পারো, তুমি এটা ভাগ করে দিতে পারো। এইভাবে তুমি ব্যাপারটাকে রাখতে পারো। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। সিম্পল, রাইট? তুমি যদি এই মানটা বের করে দেখো, তুমি দেখবা যে এই মানটা অ্যাকচুয়ালি হচ্ছে 1 আসতেছে। এটার ভ্যালুটা বের করে দেখো, ভ্যালুটা 1 আসবে। এটা হচ্ছে আমার সমান্তরাল একক ভেক্টর। এখন আমি পরেরটাতে যাই। সিমিলারলি এ আর বি এর লব্ধি সমান্তরাল একক ভেক্টর। কোশ্চেন হচ্ছে লব্ধিটা আবার কি? আমরা একটু এখানে জেনে রাখি, আমাদের যদি দুইটা ভেক্টরের লব্ধি বের করতে বলে এবং এই দুইটা ভেক্টর যদি ভেক্টর রূপে থাকে, আমরা দুটাকে যোগ করলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যোগ করবা, যোগ করলে যে ভেক্টরটা পাবা সেটা আসবে লব্ধি ভেক্টর। ওই ভেক্টরটাকে তুমি কি করবা? সিম্পলি তার মান দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে তুমি এর সমান্তরাল একক ভেক্টরটা পেয়ে যাচ্ছ। ওকে, আগেরটার মতোই, কোনো ডিফারেন্স নাই। চাইলে এইভাবেই রাখতে পারো, অথবা চাইলে হচ্ছে আগেরটার মতো করে ডিভাইড করে দিতে পারো, তোমার ইচ্ছা, ইটস আপ টু ইউ। তাহলে এই পর্যন্ত আমরা ভালো করে বুঝছি যে আমাদের 7 নাম্বার পর্যন্ত ওভারঅল আশা করি তোমাদের হইছে। তো আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ, ফাইনালি এ ও বি ভেক্টর দুইটির এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ সমান হবে কি না, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট। ওকে, তো এটা আমরা স্টার্ট করি। এখন এই জায়গাতে আমাকে কি বলছে? আমাকে বলছে যে এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ সমান হবে কিনা। দ্যাট মিনস আমার এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর নেওয়া লাগবে, আমি সেটাকে নিলাম হচ্ছে জাস্ট আই। তাহলে আমার এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। ওকে, যার লম্ব বিক্ষেপ তার সাথে cos থিটা। তাহলে আমার প্রথমটা হবে a cos থিটা equals to a dot x divided by x। আমার a ভেক্টরটার লম্ব বরাবর, সরি, a ভেক্টরটার হচ্ছে লম্ব বিক্ষেপ, তাই আমি এর সাথে cos থিটা দিছি, আমার বাকি ওইটা। এটার মধ্যে তুমি যে কোনোটা ইউজ করতে পারো, তুমি এইটাও ইউজ করতে পারো, ওইটা ইউজ করতে পারো। যদি তোমার a ভেক্টরের সাথে x এর মধ্যবর্তী কোণটা জানা থাকে, তাহলে তুমি এইটা ইউজ করতে পারো। আমরা শুরুতে কিন্তু এই থিটাটা বের করে নিয়েছিলাম, তাই না? আমরা থিটাটা বের করে নিয়েছিলাম, সো আমরা ডাইরেক্ট a cos থিটা বসালে আমার হয়ে যাচ্ছে। a ভেক্টরটার মান বের করব, মানটা কি? √i এর সহগ স্কয়ার, x y এর সহগ স্কয়ার, সো j সহগ স্কয়ার আর k সহগ স্কয়ার। আর যদি আমার না দেওয়া থাকে এই মানটা, তখন আমি কি করব? তখন আমি এই কাজটা করব।
আমি ধরে নিচ্ছি যে আমার মানটা আসলে দেওয়া নাই। সাপোজ দেখো তো, আমার এই এক্স এর যে মান, এক্স এর যেই তোমার হচ্ছে মানটা আছে, আমার নিচে তো একটা মান বসবে, রাইট? এটা মান হবে অ্যাকচুয়ালি। আমার নিচে যে মানটা আছে, মানটা কত? এটা অ্যাকচুয়ালি 1। উপরে তাকালে তো আমি বুঝতে পারতেছি। তাহলে আমার এ ডট এক্স এটা আমাকে বাইর করা লাগবে। এ ডট এক্স এর দিকে তাকাও, আমার এ এক্স কি আই সহগ, সো আমার আই এর সাথে আই এর সহগের গুণ, জাস্ট 2 হবে উপরে, শেষ। 2 লম্ব বিক্ষেপ। এখন আমি একটু দেখি কোথাও কোনো ঝামেলা টামেলা আছে নাকি। এ ডট এক্স ডিভাইডেড বাই এক্স, আচ্ছা 1 হইল, 2 হইল, ফাইন। আবার আমাকে কি বলছে যে বি ভেক্টর দুইটার এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ সমান হবে কিনা। বি, সো বি এর তো সিমিলারই আসবে। কি আসতো? বি কস থিটা। তুমি থিটার ভ্যালুটা কি জানো? তুমি থিটার ভ্যালু তো জানো না, সো আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। আমরা এটা বের করিনি, বাট আমরা এটা বের করতে পারবো। এই দুইজনের মধ্যে ডট গুণন ডিভাইডেড বাই কি করব, এক্স এর মান দিয়ে ভাগ। ওকে, তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে বি ডট এক্স, তাহলে আমার বি এর জন্য কি হচ্ছে 6, না সেম হবে না, ডিফারেন্ট হবে। তাহলে এই 6 এর সাথে এখানকার 1 গুণ হবে, এই 6 এখানকার 1, তাহলে কি হবে ডট গুণনে 6 আসবে। বাকিগুলো তো 0, যেহেতু এক্স এর আমার আর কোনো কিছু নাই, জে কে নাই, তার মানে এখানে 0। আর নিচে এক্স এর মান কত 1, এখানে আসতেছে 6। তার মানে দুটো সেম না, একটা আরেকটা কত গুণ, 3 গুণ। এই ম্যাথটা সহজ, খুব জটিল না। যদি তুমি ফর্মুলাগুলো ভালো করে জানো, তুমি যদি একটু বুঝো যে লম্ব অভিক্ষেপ কি বা লম্ব অভিক্ষেপ হলে কোন ফর্মুলাগুলো হয়, 2-3টা ম্যাথ যদি একটু করো, এগুলো করতে আসলে খুব একটা সময় লাগে না। এগুলো ম্যাক্সিমামই তুমি পাবে এমসিকিউ এর মধ্যে। বলো না যে ভাই আমি এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবো, এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবো, এমসিকিউ তো কমন পড়ে না। ওয়েল, এমসিকিউ এর জন্য আলাদা ম্যাথের প্র্যাকটিসের কোনো প্রয়োজন নাই। ম্যাথমেটিক্যাল জিনিসপত্র নর্মালি এগুলো দিয়ে হয়ে যায়, তুমি লিখিত প্র্যাকটিস করলে ওখানে ম্যাথমেটিক্স হয়ে যায়। তোমার এমসিকিউ এর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বই পড়া। বইয়ের মধ্যে তুমি যদি একটু দাগে দাগে পড়তে পারো সেটা অনেক ভালো, পাঠ্য বইটা পড়া উচিত অ্যাকচুয়ালি। তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ম্যাথ মোস্ট প্রবাবলি। ইয়েস।